মইনুজ্জামান ভাই, শাহজি চৌধুরী তারা আমাকে সুযোগ করে দিয়েছিলেন যে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কাজ করার জন্য। নট অনলি দ্যাট, আমি একটা ছোট্ট ব্রিফ মানে সামারি করে দেখেছি। মোস্ট অফ দা নিউ ইয়র্কের ভাই ব্রাদারের কাজ করার সুযোগ হয়েছে আমার। সবাইকে হ্যাপি করা সম্ভব না, যার কারণে হয়তো দুই একজন আমার উপরে আপসেটও থাকতে পারেন, অখুশি থাকতে পারেন, বাট আমি কাজ করেছি। আমি যখন কাজ করি আমার একটা স্লোগান থাকে, সেটা হলো QSST। আমি বলি কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করব না। আপনার মানি সেভ করার জন্য আমি চেষ্টা করব আপনাকে একটা আউটস্ট্যান্ডিং একটা সার্ভিস দিব। নট অনলি দ্যাট, আপনার যে টাইম ফ্রেম আছে সেই টাইম ফ্রেমের ভিতরে আপনার কাজটা আমি করে দেওয়ার চেষ্টা করব। আমি এই স্লোগান দিয়ে মাঝে মধ্যে ফেসবুকে লাইভ হই, কথা বলি। ইনশাআল্লাহ উইথ আল্লাহ ব্লেসিং এই পর্যন্ত টিকে আছি আপনাদের দোয়ায়, যদিও অনেক আপস এন্ড ডাউন আমার জীবন দিয়ে চলে গেছে। তো আমি আসলে আপনাদেরকে এই বিষয়গুলো বলার একটা কারণ হলো, আমি একজন জিসি কনস্ট্রাকশন ওয়ার্কার। মাঝে মধ্যে আমি নিজেই, নট মাঝে মধ্যে, মোস্ট অফ দ্য টাইম আমি নিজেও কাজ করি। একদিন গভীর রাত্রে শাহনাজ ভাইয়ের অফিসে পেইন্ট লাগিয়ে দিচ্ছিলাম। তো একজন হুজুর মানে হাইটা যেতেছে ফজর নামাজ পড়ার জন্য। ভাই কি করেন? আমি পেইন্ট করতেছি। আপনি? আমি বললাম হ্যাঁ, আমি পেইন্ট করতেছি। একেবারে ট্রু। আমি বলছি যে ফ্রম দ্য বিগিনিং আই উইল নট মেক আপ এনিথিং হিয়ার। সো কাজ করতে আমার কোনো দ্বিধা নাই। আমি যদি চুরি না করি, আমি যদি কাজ করি, এতে আমার লজ্জার কোনো কিছুই নেই। তো আমি কাজ করি ওয়ার্কারদের সাথে, আমি কাজ করি নিচে। তো যে জিনিসটা আমি এখন বলতে যাচ্ছি, যে আমার একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে। সবার সাথেই তো টুকটাক কিছু না কিছু ছিল, বাট একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে কাজ করতে গিয়ে। আমাদের কমিউনিটির বিজনেসম্যান, আমাদের কমিউনিটির অ্যাক্টিভিস্ট, অনারেবল আসিফ বারী টুটু। আমি নিউ ইয়র্কে যত কাজ করেছি সবচেয়ে বড় কাজ করেছিলাম আসিফ বারী টুটু ওনার। উনি আমাকে এমনও বলেছিল যে আজাদ ভাই, আমি একটা বাড়ি গ্রাউন্ড বিল করতে চাচ্ছি এবং অ্যারাউন্ড $7 or $6 million মধ্যে, আপনি কি করে দিতে পারবেন? আমি বলছি যে ভাই, I will try my best. Finally he decided to buy it, not build it. তো কথা প্রসঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো, আমি আসিফ বারী টুটুলের সাথে কাজ করার যে এক্সপেরিয়েন্সটা এবং আমার সাথে যে ট্রানজ্যাকশনাল হিস্টোরি, সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের কাছে একটু তুলে ধরবো। আর তুলে ধরার পিছনে হয়তোবা আমি এটাকে ইগনোর করে চলে যেতে পারতাম, বাট আমার মতো লোকের ইগনোর করার মতন কোনো অ্যাবিলিটি ছিল না, বিদায়ী আমি আজকের এই প্রেস কনফারেন্সে। কারণ আমার জীবনের অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে ওনার সাথে কাজ করার পরিপ্রেক্ষিতে। আমি প্রথম ওনার সাথে যে প্রজেক্টে কাজ করি সেটা হলো 1412 ক্যাসেল হিল, ব্রঞ্জ, নিউ ইয়র্ক। আর কাজ করতে গিয়ে আমার কথা ছিল সেখানে আমি একটা সুপারমার্কেট করব। আপনাদেরকে আমি একটা কাগজ দিয়েছি, এটার নাম হলো স্ন্যাপশট। আপনারা দেখেন ওই কাগজের ভিতরে একটা কাগজ আছে, ওটা হলো স্ন্যাপশট। আমি কি কি কাজ তার করেছি এক নজরে দেখার জন্য।
আপনি বুঝতে পারবেন। অনেকে বলে যে আজাদ ভাই আপনি ওনার কাছে 650,000 কিভাবে পাবেন, এত টাকা বাকি হয় কেমনে? আর ইউ স্টুপিড? হাউ? আসলে খুব দুঃখজনক যে এটা আমার সাথে হয়েছে এবং এর ব্যাখ্যাটা দেওয়ার জন্য আমি এখানে এসে দাঁড়িয়েছি। তো আমি যখন সুপারমার্কেট করার জন্য ওনার কাছ থেকে কথা বললাম, সুপারমার্কেটের অনেকগুলা বিষয় ওনাকে বুঝিয়ে বললাম। তো উনি আমাকে বললেন যে আজাদ ভাই সুপারমার্কেটের যখন কাজ শুরু করে দিয়েছি, একটা জিনিস এখানে আমি হাইলাইট করতে চাচ্ছি, আমি যখন সুপারমার্কেটের কাজ শুরু করছি আমাদের ভিতরে অ্যাকচুয়ালি ফর্মাল কোনো কন্ট্রাক্ট ছিল না। আমাদের ভিতরে কোনো ফর্মাল কন্ট্রাক্ট ছিল না। কন্ট্রাক্ট ছিল এটা বিড টু কস্ট। বিড টু কস্ট, এটা ছিল ওনার সাথে আমার কন্ট্রাক্ট। কোনো ফর্মাল কন্ট্রাক্ট ছিল না। কিন্তু উনি যেই প্রেস কনফারেন্সটা আমার এগেইনস্টে করেছিল সেখানে সে দুইটা কন্ট্রাক্ট প্রেজেন্ট করছেন। ওই দুইটা কন্ট্রাক্ট আসলে কোনো কন্ট্রাক্ট না, উনিও নিজেও সাইন করে নেন, আমিও সাইন করি নাই, এবং ওটার মধ্যে কোনো কিছু ছিল না। কিন্তু উনি দেখিয়েছে যে দুইটা কন্ট্রাক্ট উনি আমার সাথে করছেন। বাট যখন সুপারমার্কেট শুরু করছি আমি বলছি যে ভাই উই উইল ডু আওয়ার অ্যাকাউন্টিং অ্যাজ উই গো। আপনার এক সুপারমার্কেটের কাজ করার শুরু করার সাথে সাথেই উনি একদিন এসে বলল আজাদ ভাই আপনার সাথে কথা আছে। বলেন ভাই। আমি অলওয়েজ একটা হাম্বল ম্যান যাদের সাথে আমি কাজ করি। বলেন ভাই। কই কি মনে করেন এই বেসমেন্টটা যে আছে ওখানে কি একটা পার্টি হল করা যাবে? আমি বললাম না করার তো কোনো কারণ নাই, তবে অ্যাজ এ জিসি এটার যে হাইট আছে সিলিং হাইট এটা হয়তো বা আপনাকে ওখানে করতে দিবে না। ওই দিন আর কোনো কনভারসেশন হয়। কিছুদিন পরে উনি এসে বলতেছে যে আমার হোম কেয়ার অফিসটাও আমি এখানে করব। আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কোথায় করবেন? কয় এটা তো 18 ফিট হাই, আপনি ওই পাশে একটা মাজিনি করে আপনি অফিস করে দেন হোম কেয়ার। আমি 2 ব্লক পরে রেন্ট দিচ্ছি, যেহেতু আমার নিজেরই বিল্ডিং আছে তাহলে আমি দূরে কেন যাব? ঠিক আছে, অসুবিধা নাই। এর 2-3 সপ্তাহ পর মাসের খানিক পরে উনি এসে বলতেছে যে আমি একটা রেস্টুরেন্ট করব। সুয়ারে গড আল্লাহ আছে আমার উইটনেস। আমি ওনাকে বললাম যে ভাই এইটুকু জায়গার মধ্যে which is 22 wide and 105 long, এই জায়গার ভিতরে আপনি হোম কেয়ারের অফিস, এই জায়গার মধ্যে আপনি রেস্টুরেন্ট, এই জায়গার ভিতরে আপনি পার্টি হল, এত কিছু করলে ক্রাউডেড হয়ে যাবে, এটা করতে চান না। আমি বলছি, আবারও বলি, আমি কোনো মিথ্যা কথা বলছি। উনি আমাকে একটা দমক দিয়ে বলল যে টাকা কি আমি দেব না আপনি দিবেন। আমি আপনাকে বলছি বানানোর জন্য, আপনি বানাবেন। আমি ভয় পেয়ে গেলাম। চাকরি রক্ষা করার জন্য আমি এগ্রি হয়ে গেলাম। আমি বললাম যে দেখেন আপনি যেহেতু বলছেন আমি করে দিচ্ছি। সাথে সাথে আর্কিটেক্টের সাথে কথা বলে হোম কেয়ারের অফিস, রেস্টুরেন্ট এন্ড পার্টি হল তিনটাই সাবমিট করলাম। তো সাবমিট করার এক পর্যায়ে আমি অ্যাপ্রুভাল পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পরে কাজ শুরু করে দিয়েছি। এখন আমাদের সাথে এমন কোনো আলোচনা হয়নি, এমন কোনো আলোচনায় আমরা যাইনি যে পার্টি হল, রেস্টুরেন্ট
সুপারমার্কেট করতে কত টাকা? আমি ওনার কাছে টাকা চাইনি, আমি টাকা পাঠিয়ে দিত। করতে থাকেন, অসুবিধা নেই। ভাই আমরা একটু বসা দরকার। আপনি কাজ করতে থাকেন, যখন টাকা এইভাবে চলতে থাকলো এবং কাজ করতে থাকলাম। আমার পেপার ওয়ার্কস এর মধ্যে উনি ওনার প্রেস কনফারেন্সে বলেছে যে সুপারমার্কেট কন্ট্রাক্ট ওনার সাথে আমার ছিল $288,000। তা আপনি একটু চিন্তা করে দেখবেন যে উনি যে কথাটা বলেছেন, is it true or correct? এখানে একটা রেস্টুরেন্ট, ইকুইপমেন্ট, লেবার and everything all together, প্লাস পার্টি হল, প্লাস হোম কেয়ার, এগুলো সব করতে, সুপারমার্কেট করতে $1 মিলিয়ন নিচে এটা করা সম্ভব না। আমি করে দিয়েছি। তারপরে উনি আমাকে বলল যে আজাদ ভাই, আমার একটা বিল্ডিং আছে যেটা একটা ডাক্তার অফিস ছিল, ওই ডাক্তার অফিসের ভিতরে আমি একটা সুপারমার্কেট করতে চাই, আপনি একটু চলেন আমার সাথে। আমি ওনার সাথে অল ওয়ে টু রনকনকমা 95 চার্চ স্ট্রিট গেলাম, গিয়ে দেখলাম যে ওখানে সুপারমার্কেট করার মতন কোনো পরিবেশই নেই। আমি বললাম যে ভাই এখানে সুপারমার্কেট হবে না, এখানে আপনি সুপারমার্কেট করতে পারবেন না। তা আমাকে বলে যে তাইলে আপনি একটা আইডিয়া দিতে পারেন এখানে কি হবে। আমি বললাম যে আপনি যদি, যেহেতু এটা একটা বাসা বাড়ি, আপনার এটা রেসিডেন্সিয়াল মানে কিছু করাটাই আপনার মনে হয় বেস্ট হবে। কয় ঠিক আছে, তাহলে ওইটাই করেন, তবে কন্ডিশন আছে, আমার একটু রেন্টাল ইনকাম। আমি বললাম বুঝি নাই, আমার রেন্টাল ইনকাম কাজ করবেন, যেহেতু ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এন্ড দ্য বেসমেন্ট সবকিছু মিলাইয়া যাতে 3-4টা ফ্যামিলি এখানে থাকতে পারে সেরকম একটা ব্যবস্থা করে দিবেন। এক্সকিউজ মি, আপনি কতক্ষণ বলবেন একটু শুনতে চাইতেছি। মানে অলরেডি 2 ঘন্টা লেটে শুরু করছেন। আপনি কতক্ষণ বলবেন? প্রেস কনফারেন্স, আমি দুঃখিত যদি নিউ ইয়র্কের প্রেস কনফারেন্স এর মতো করে হয়ে থাকে আপনি যেভাবে বলছেন, আমি এভাবে অভিজ্ঞ না আর কি। মানে আপনি একটু জানার জন্য যে আসলে কতক্ষণ কথা বলবেন, কারণ আপনি যেভাবে দাড়ি কমা দিয়ে শুরু করেছেন আমার তো বোধ হয় যে অনেক দূর যাবে। ডিটেইলস না বলে স্পেসিফিক, আপনি স্পেসিফিক একটা লিখিত বক্তব্য আছে, হ্যাঁ। ওটা আপনি করবেন কি? ওখানে আছে না সবকিছু? ওখানে সবকিছু আছে, আবার কি ওটাও করবেন এটার পরে? না হ্যাঁ, আপনি আপনার অভিযোগগুলো যদি বলেন এবং specific স্পেসিফিক বলে ফেলেন, আমরা কোয়েশ্চেন, কারণ অনেক সময় আপনি এমনি নষ্ট করছেন। আপনার যদি মানে কিছু বেয়াদবি নেবেন না, যদি কোনো কারণে ধরেন আমার এই জিনিসগুলো মানে যদি ব্যাখ্যা না করি, একটা অসমাপ্ত জিনিস আমার ভিতরে থেকে যাবে। মানে আমরা প্রশ্ন করব আপনাকে, যদি আমাদের কোনো কিছু জানা দরকার আছে এটা আমরা, কিন্তু বিষয়টা যদি ডিটেইলসে, ঠিক আছে, আমি চেষ্টা করব ব্রিফলি বলার জন্য, ঠিক আছে? আই উইল ট্রাই মাই বেস্ট টু ডু দ্য ব্রিফ। আপনার সুপারমার্কেটে আমি যে খরচটা করেছিলাম, এটা 95 এর ওইখানে ছিল, তুমি ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছ। না, ইটস ওকে। সো আমাকে যে কন্ট্রাক্টটা দিলেন উনি, সেটা হলো 288K, আর আমার অ্যাকচুয়াল খরচ হয়েছে, আমি কাগজটা দিয়েছি আপনাদেরকে, অ্যাকচুয়াল খরচ হয়েছে 1,129,742.44 $1,129,742, এটা আমার অ্যাকচুয়াল খরচ হয়েছে সুপারমার্কেটে। আর 95 চার্চ স্ট্রিটে উনি একটা হিসাব দিয়েছেন $2,10,000, আমার অ্যাকচুয়াল খরচ হয়েছে $5,20,000 ওখানে। নট অনলি দ্যাট,
আপনার ওনার ওয়াইফ আমাকে বললেন আর্ট ওয়ার্ক লাগবে, একটা ব্রিজ, আমি সেটাও তাকে বানিয়ে দিলাম। তো টোটাল যেহেতু আমাকে সংক্ষেপে বলতে হবে, সেহেতু আমি টোটাল ওনার কাছে ইনভয়েস দিলাম, যে ইনভয়েসটা আপনাদের কাছে দেওয়া আছে। টোটাল ইনভয়েসে দেওয়া আছে 1.129742 and 44 cents, এবং উনি আমাকে $9,35,000 দিয়েছিলেন, $9,35,000 দিয়েছিলেন। তো আমি হিসাব করে দেখেছি যে উনি এখনো $6,50,000 আমাকে ও করেন। যদি ব্রিফ শুনতে চান তাহলে এটা হলো ব্রিফ, ঠিক আছে? তো আমি যে জিনিসটা মানে বলতে চাচ্ছি সেটা হলো যে আমি কিভাবে এখানে আসলাম, কেন আমি আজকে প্রেস কনফারেন্সের জায়গায় এসে পৌঁছলাম। আপনার আমাকে যখন কাজ শেষ করেছি, আমাকে কথা দিয়েছিল যে আমার টাকাটা ইমিডিয়েটলি দিয়ে দিবে। ওনার একজন রিলেটিভ ছিল, ওনার নাম হলো নূরে আলম। ওনার সাথে আমার অফিসে একদিন খুবই হার্ড টকিং হলো, বললো যে আপনাকে আমি টাকা দিচ্ছি, আর কি টাকা দিব। আমি বললাম যে ভাই হিসাব তো হয়নি এখনো, হিসাবটা করি। তো ফাইনালি উনি আমার সাথে এই $6,50,000 জন্য উনি এগ্রি আমাকে দেওয়ার জন্য। আমি ব্যাক এন্ড ফোর্থ ওনার অফিসে করতে থাকলাম। আজকে আসেন, কালকে আসেন, শনিবারে আসেন, রোববারে আসেন, মঙ্গলবারে আসেন, শনিবারে আসলে আপনাকে আমি দিব, শনিবারে তো টাকা দেওয়ার নিয়ম নাই, হ্যাঁ, এরকম করে আমার অনেক সময় উনি নষ্ট করে ফেলেন। ফাইন। তো ফাইনালি আমি ওনাকে বললাম যে ভাই আর পারতেছি না, আমাকে একটু হেল্প করেন। তো উনি আমাকে বললো যে আপনি হিসাবটা দেন আমার ওয়ার্কারের কাছে, উনি আমার যে অফিস ওয়ার্কার আছে তার কাছে হিসাবটা দেন। তা আমি সাথে সাথে বললাম যে ঠিক আছে, আমি হিসাব দিচ্ছি আপনাকে। 1 মাস 10 দিন লাগাইয়া ওনার অফিস ওয়ার্কারের কাছে আমি হিসাবটা দিলাম। উনি ভেরিফাই করতে চাচ্ছে যে ইনভয়েস টু ইনভয়েস, লেবার, মেটেরিয়ালস, এভরিথিং ঠিক আছে কিনা। আমি 1.5 মাস লাগে ওনার অফিসে হিসাব দিলাম। বলছে যে হিসাব দেন, আমি আপনাকে, যদি আপনি আমার কাছে টাকা পান, আমি এক চেকে আপনাকে আমি টাকা দিয়ে দিব। আমি বলছি ঠিক আছে, অসুবিধা নেই। হিসাব দিয়ে চলে আসলাম। 1 সপ্তাহ পরে ওনাকে আমি কল দিলাম যে ভাই আপনি কি দেখছিলেন হিসাবটা? কয় না, আমি সময় পাইনি। তারপরে ফোনে আবার এক সপ্তাহ পরে ওনার কল, ভাই হিসাবটা কি দেখছিলেন? কয় না, আমি সময় পাইনি। আচ্ছা ভাই আপনি একটু দেখে আমাকে একটু জানেন। আমাকে কখনো অ্যাজ অফ টুডে কখনো আমাকে বলেন যে আপনি আমার কাছে কোনো টাকা পাবেন না, আপনাকে কোনো টাকা আমি দিব না। আমি ওনার কথা বিশ্বাস করছি এবং ওনার কথা বিশ্বাস করে আপ এন্ড ডাউন, র্যাপ রাইড করতে করতে 4টা বছর ওনার পেছনে দৌড়াইছি। আমাকে ফলস কমিটমেন্ট করে আমাকে যে হয়রানিটা করেছে, এটা খুবই দুঃখজনক। আপনার এখান থেকে আমি যখন দেখলাম যে আমি কোনো টাকা রিকভারি করতে পারতেছি না, তখন আমাকে একদিন সে বলল যে আজাদ ভাই, আমি জানি ইউ আর এ গুড ম্যান, আপনি একটু আর্কিটেক্টের অফিসে আসেন, ওখানে আপনার সাথে আমার একটু কথা আছে। গেলাম আর্কিটেক্টের অফিসে। ওখানে যাওয়ার পরে আমাকে হঠাৎ করে বলতেছে যে চলেন, আমাকে একটু জ্যাকসন হেটে নামিয়ে দিবেন। আমি বললাম ঠিক আছে। তো জ্যাকসন হেটে নামাইতে নামাই দেওয়ার, এই রাইট দেওয়ার এই উদ্দেশ্যটা আমি বুঝতে পারিনি। কয় জানেন আপনার কাছে কেন রাইটটা চেয়েছি? আমি বললাম ভাই না, আমি জানি না, শুধু আপনার সাথে একটু কথা বলার জন্য।
সেটা হলো টাকা নিয়ে কোনো অডিট হবেন না, আমি আপনার টাকা আপনাকে আমি দিয়ে দিব। বিশ্বাস করেছি, ফাইন, কোনো অসুবিধা নেই। হজ থেকে এসে দিয়ে দেব। তারপর এভাবে করে আমার অনেক সময় নষ্ট করলো। তা আমি ওনাকে বললাম যে ভাই, আপনি একবার বলতেছেন হজের দিকে এসে দিয়ে দিবেন, একবার বলতেছেন যে আপনি এই দেশের দিকে এসে দিয়ে দিবেন, একদিন বলতেছেন যে অফিসে আসার জন্য। এভাবে আমাকে আর হয়রানি করে না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি শরণাপন্ন হইলাম আমাদের কমিউনিটির কিছু অ্যাক্টিভিস্টের কাছে। এক এক করে সবার কাছে যাওয়া শুরু করলাম। আমার মনে হয় আমি যদি বলি সবার কাছে আমি আমার এই কমপ্লেনটা করেছি যে ভাই, আমরা একটি কমিউনিটিতে চলাফেরা করি, একটু আপনি পারিবারিককে বুঝিয়ে বলেন আমার টাকাটা দিয়ে দেওয়ার জন্য। এর মধ্যে যদি আমি সর্বপ্রথম যার নামটা আমি বলবো সেটা হলো গিয়াস ভাই। গিয়াস ভাইয়ের কাছে গেলাম, গিয়াস ভাই বললো যে আপনি হিসাবটা একটু আমার দিয়ে যান, আমি ওনার সাথে কথা বলবো। ফাহাদ ভাই, তারপর হারুন ভাই এবং আজিজ ভাই, এরকম সবার দ্বারে দ্বারে ঘোরা শুরু করলাম। একদিন আমি জাস্ট চিন্তা করলাম যে কিছু ভাই বেড়াদার নিয়ে ওনার অফিসে যাই। তারপর নমি ভাইকে বললাম, ফাহাদ ভাইকে বললাম, হারুন ভাইকে বললাম, তারপর শফি ভাইকে বললাম, হ্যাঁ, যে ভাই একটু আমার সাথে চলেন, ওনার অফিসে যাব। তো ওনারা আমার সাথে বলো যে ঠিক আছে চলেন যাই। তো ওনার অফিসে ঢোকার সাথে সাথেই উনি বললো যে আপনি কি হায়ার করে লোক নিয়ে আসছেন? আমি বললাম যে কি হায়ার করে লোক নিয়ে আসবো মানে বুঝলাম না। কোনো হায়ার করে কোনো কিছু করে লোক নিয়ে আসিনি, আপনার সাথে একটু কথা বলতে আসছি। আমি তো মাঝে মধ্যে সবসময় আপনার সাথে একা কথা বলতেছি, কখনই কোনো রকমের রেসপন্স পাচ্ছি না, যার কারণে আমার দুই চারজন, এরা আপনার লোক, এরা আমার লোক না। আমি জ্যাকসন হাইটে কোনো ব্যবসা বাণিজ্য করি না, যাদেরকে নিয়ে আসছি তারা আপনারই লোক, আপনারই বন্ধু বান্ধব, আপনার সাথেই চলাফেরা করে, তাদেরকে নিয়ে আসছি। তাদেরকে আমি হায়ার করে নিয়ে আসিনি। বলেন কি বলবেন, আমার কাছে মাত্র 1 মিনিট সময় আছে। বলেন কি বলবেন, আমার কাছে 1 মিনিট সময় আছে। আমার দুইজন লোক বাইরে দাঁড়িয়ে রয়েছে। তো আমি বললাম যে ভাই এই ব্যাপার, আপনি তো অনেকবার বলছিলেন আমাকে এই টাকাটা দেওয়ার জন্য, তো আমি তো আপনাকে হিসাব কিতাব সবকিছুই দিলাম, আমার টাকাটা কি দেওয়া যাবে কিনা। তখন ফাহাদ ভাই এবং নবী ভাই দুইজনই ওনাকে রিকোয়েস্ট করলো যে ভাই যদি টাকা পায়, ওনাদের কথা ছিল যদি টাকা পায় তাহলে ওনার টাকাটা ওনাকে দিয়ে দেন। উনি একবারও অস্বীকার করে নেই যে আমি তার কাছে টাকা পাই না। উনি আমাকে বলল যে আমার কাজ শেষ করেন, আপনার টাকা আমি দিয়ে দিব। কি কাজ? বলে যে আমার যে রনকন কমাতে যে বাড়িটা আছে সেটার যে সার্টিফিকেট অফ অকুপেন্সি সেটা আপনি পুল করে দেন, আমি আপনার টাকা দিয়ে দিব। ওটা ছিল ইম্পসিবল, মানে সার্টিফিকেট অফ অকুপেন্সি পুল করা। তার কারণ হলো আমরা ওইটাকে রেন্টাল ইনকামের জন্য সিঙ্গেল ফ্যামিলি হাউসে 4 ফ্যামিলি বানাইছি, 7টা বাথরুম বানাইছি, মানে 13টা রুম বানাইছি। এরকম করে এটাকে এমন ভাবে করা হয়েছে যে রেন্টাল ইনকামের কথা উনি আমাকে বলেছে যে আপনি করেন, আমি রেন্টাল ইনকামের জন্য এটা করব। তো উনি আমাকে ঠেকাই দিল সার্টিফিকেট অফ অকুপেন্সি না হলে সে আমার টাকা দিবে না। আমি বললাম যে ভাই আপনি যে টাকা দিচ্ছেন সব টাকা তো শেষ হয়ে গেছে, আমার কাছে তো কোনো টাকা নেই, আমি কাজ কিভাবে শেষ করব? আমি নবী ভাইকে থ্যাংক ইউ দিতে চাই না, বাট উনি একজন সত্যবাদী। আমি দেখছি যে আমি অনেকের কাছে, আল্লাহর কাছেও বলছি, মানুষের কাছেও বলছি
যে উনি একজন সত্যবাদী মানুষ, উনি ওখানে বলল যে আচ্ছা আপনার কাছে যদি টাকা না থাকে ফাইন, বাড়ি ভাই আপনি আমি আজাদ ভাইকে কিছু টাকা দিয়ে দিই, কাজটা শেষ করুন, পরে আপনি আমারে দিয়ে দিয়েন। বাড়ি ভাই বলল, "না, না, 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 আপনি কেন টাকা দিবেন? তাহলে আপনি দেন।" আমিও দিব না। তাহলে কাজ কিভাবে শেষ করব? হাউ আই ফিনিশ দ্য জব? সম্ভব হয়নি। উনি ওই দিন ওনার কথা ছিল কাজ শেষ করলে টাকা দিয়ে দিবে। আমি ফাইনালি কাজটা শেষ করছি, ওনার সাথে দৌড়াদৌড়ি করে হলব্রুকে যাওয়া, পারমিট পুল করা, তারপরে থেকে আপনার যেখানে যেখানে আর্কিটেক্টের কাছে যাওয়া, সবকিছু। কিন্তু ডিরেক্টলি উনি এখন ওনাদেরকে ভেন্ডরদেরকে টাকা দিচ্ছে, আমাকে বলছে যে আপনি শুধু খালি আমাকে হেল্প করেন। আমরা সক্ষম হয়েছি ওই কাজটা কমপ্লিট করতে, কিন্তু আমি সক্ষম হইনি। আমার যে টাকাটা আমি পাবো তার কাছে, সেই টাকাটা সে আমাকে দেয়নি। আমি ওনাকে বারবার বিরক্ত করছি বা বারবার ওনাকে বলছি যে ভাই আমার টাকাটা। উনি বলে যে সেম জিনিস, আজকে না কালকে, কালকে না পরশু, পরশু না শনিবার। কিন্তু কোনোদিন আমাকে এই কথা বলেনি যে আপনাকে আমি টাকা দিব না। আমি জানি আপনাদের অনেক সময় আমি দিচ্ছি, কারণ আমি যদি ফ্যাক্টটা না বলতে পারি, আপনারা যদি আমাকে বলেন যে তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, আসলে 2-2.5 বছরের একটা বিষয় আমি উইদিন হাফ এন আওয়ারের ভিতরে বা 45 মিনিটের ভিতরে আপনাদেরকে কিভাবে বোঝাবো, যার কারণে আমাকে একটু সময় নিতে হচ্ছে, আমাকে ক্ষমা করবে। আমি ওনাকে যখন ভাই পয়েন্ট আউট করি, মাইন্ড করেন না। আপনার তো এই প্রেস কনফারেন্সে একটা উদ্দেশ্য আছে, আপনি কি চান, কি করতে চান। মেইন পয়েন্ট হলো এইটা, উনি আপনাকে ডিভাইস করছে, আপনি কি পান এবং দেয়নি, এটা তো বুঝতে কথা। এইটা আপনি বলেন এবং আপনার প্ল্যানটা কি এবং আমাদের কেন আপনার ডেকে দেন। আমরা কিন্তু আপনার অভিযোগটা মোটামুটি ক্লিয়ার, আমরা অবহিত, দেন আমরা টাকা পাবেন উনি আপনাকে প্রেস কনফারেন্সের এখন ঘটনা হয়েছে যে এটা সত্য আপনার 5 বছরের কাহিনী এবং এভরিডে তার সাথে টকিং, এগুলো আপনি মাইন্ড করেন না, অনেকে বিরক্ত হবে বা প্যাশনলি নিচ্ছে না। কংক্রিট হলো অল্প কথায়, আমরা জিনিসটা নিয়ে যে আপনি রিপোর্ট টানতো, সাংবাদিকের লিখবে যেটা আপনার হেল্প হবে, সেই পয়েন্টগুলো বলেন। কারণ এই মনে করেন যে 2 ঘন্টার বক্তৃতা থেকে লিখবে না, আপনি সময়টা বলেন এবং আমরা প্রশ্ন করলে আপনি উত্তরটা দেন, এটা হলো ভালো। প্লিজ মনে কিছু নেবেন না। না না না, থ্যাংক ইউ, আপনি অনেক অনেক সুন্দর কথা বলছেন। এটাই হওয়া উচিত, কারণ আমি নতুন, আমি তো বলছি আমি নতুন হওয়ার কারণে একটু বেশি, আর আমি একটু ইমোশনালও আছি। কারণ হলো লাইফের ভিতরে এমন একটা পরিবর্তন চলে এসেছে যে ভাবছি যে আমাদের ভাই ব্রাদার যারা আছে, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া যারা আছে, তাদেরকে যদি আমার এই কষ্টটা একটু শেয়ার করি, টাকা নাইলে নাই পাইলাম, যদি শেয়ার করি তাইলে হয়তো বা একটু শান্তি পাবো মরেও। এই জন্য বলা। যে আপনার দাবিটা বলেন, মূল পয়েন্টটা বলেন। দাবি কি এখন? এবং যে কথাটা বলছিলাম যে অফিসের মধ্যে যখন উনি ডেকে নিলেন ইন ফ্রন্ট অফ 8-9 জন আমাদের এই ভাই ব্রাদার, তাদের সামনে উনি বলেছিল যে আপনার টাকাটা আমি দিয়ে দিব, আমি পে করে দিব, কোনো অসুবিধা নেই। আসিফ বাড়ি অনেক টাকার মালিক, এটা আমরাও জানি, আপনারাও জানেন, এবং এক চেকে উনি আমাকে টাকাটা দিয়ে দিবেন, এরকম একটা কথা আমাকে উনি বলেছিলেন। তারপর উনি হজে যাওয়ার আগে আমাকে কথা দিয়েছিলেন যে হজ থেকে এসে আমাকে টাকা দিয়ে দিবেন, এরকম অনেক প্রতিশ্রুতি আমাকে উনি দিয়েছেন। সো যেটা আমি আপনাদের পেশেন্টকে আমি কখনোই নড়বড়ে করব না। আমি অলমোস্ট কাজ ক্লোজ করে নিয়ে আসছি, আমাকে আর 2-4টা পয়েন্ট একটু দাঁড়া করাতে দেন, তারপরে আমি শেষ করে দিব। তো বিষয়টা হলো যে পারপাস অফ আজকের এই প্রেস কনফারেন্স,
আমার সাথে কি হয়েছে এবং কি ঘটছে সেগুলো সব বলা আমার পক্ষে সম্ভব হবে না, আপনাদেরও পেশেন্ট থাকবে না। যার কারণে আমি একটা কথা বলতে চাচ্ছি যে একটা মানুষ হয়রানি হইতে 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 4 বছর আমি হয়রানি হয়েছি। অ্যাজ অফ টুডে আমি কোনো রকমের সলিউশন বা সমাধান পাইনি, আপনারা সবাই জানেন। আমি একটা জিনিস ক্লিয়ার করে বলতে চাই যে 6 লাখ $50,000 যেটা আমি দাবি করেছি ওনার সাথে, এটা হিসাব বিপ্লব দাস নামে ওনার একজন ওয়ার্কার আছে, ওনাকে আমি হিসাবটা দিয়ে আসছি। এবং ওই বিপ্লব দাস এই ভেন্ডরদেরকে কল দিয়ে ভেরিফাই করেছিল যে এই যে ইনভয়েসগুলা এগুলা অ্যাকুরেট কিনা। ওনারই অফিস ওয়ার্কার, আমি এটা একটু পয়েন্ট আউট করতে চাচ্ছি। এন্ড টাকার বিষয়টা হলো যে আপনি এবং ওনার সাথে আজকে অ্যাজ অফ টুডে আমি কখনোই ওনার সাথে মাথা উঁচু করে কথা বলিনি, সবসময় ওনাকে রেসপেক্ট দিয়েই কথা বলেছিলাম। তো আমি যে ফলস কমিটমেন্টগুলো আমাকে করেছিল সেই ফলস কমিটমেন্টগুলো, এবং আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন যে আমি কোনো লিগ্যাল অ্যাকশনে গিয়েছি কিনা। ইয়েস, আমি লসুট করেছিলাম এবং সেই লসুট আর কাগজও আপনাদেরকে দেওয়া আছে, এবং আমার যে ক্লেমটা আছে ডেফারমেশন কেস এবং ব্রিচ অফ কন্ট্রাক্ট সেগুলো আমি ওনাকে দিয়েছিলাম, বাট আমার কেসটা আমি কন্টিনিউ করতে পারিনি ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের কারণে। আপনাদের কাছে আমার একটা স্যাড নিউজ শেয়ার না করে পারছি না যে এত বড় একটা প্রজেক্ট যখন উনি আমাকে মানে সাপ্তাহিক বা আমাকে যে টাকা পাঠাতেন ওটা এনাফ ছিল না, যার কারণে আমি আমার ওয়াইফের কাছে মাঝে মধ্যে বলতাম যে তুমি কিছু টাকা দাও, আমি কাজটা শেষ করি, আমারে যখন বাড়ি বাড়ি টাকা দিবে তখন আমি তোমার টাকা ফেরত দিয়ে দিব। এক সময় সে তার জুয়েলারি বিক্রি করেও আমাকে টাকা দিয়েছে বাড়ি বাড়ি প্রজেক্ট শেষ করার জন্য। আমরা এখন খুব কষ্টের জীবন যাপন করছি, অনেক কষ্টের জীবন যাপন করছি এখন। ওনার অ্যাকশনের কারণে আমার টাকাই লস হয়নি। ওনার অ্যাকশনের কারণে আমি আমার বিজনেস লুজ করেছি। মানুষ এখন আমাকে ট্রাস্ট করে না ওনার প্রেস কনফারেন্সের কারণে। উনি বলছে যে প্রেস কনফারেন্স করে তোমার ব্যবসার 12টা বাজিয়ে দিব আমি। নট অনলি দ্যাট, আমার একটা বাড়ি ছিল পেনসিলভেনিয়াতে, আমি আপনাদের সাথে শেয়ার করব, মর্গেজ কন্টিনিউ করতে পারি না বিদায় ওই বাড়িটা ফরক্লোজ করে দিয়েছে। আপনারা তো অনেকেই জানেন না ওনার অ্যাকশনের কারণে আজকে 25 বছর পর আমি গাড়ি ছাড়া আমার ব্যবসা পরিচালনা করতে হয়। উনি আমাকে একদিন বলেছে তোমাকে রাস্তায় বসে ছেড়ে দিব। উনি সাকসেসফুল হয়েছে, বাট আমার মতো একটা ছেলে এরকম একটা পানিশমেন্ট না দিলেও পারত।
আমার ওয়াইফ মাঝে মধ্যে আমাকে বলে তোমার কারণে আমি বিমুখ হয়ে গেলাম। So sad. আমি সত্যি কথা বলতে কি অনেক বলার ছিল, কারণ যেহেতু এটা একটা সাংবাদিক সম্মেলন, প্রেস কনফারেন্স, এখানে সারা রাত্র কথা বলার মতো কোনো সুযোগ আমার নেই, যার কারণে আমি অনেক কথাই বলতে পারলাম না। বাট আমি একটা কথা দিচ্ছি আপনাদেরকে, এটা আমার কমিটমেন্ট টু ইউ, যে আমার কাছে পুরো হিসাবটাই আছে। আপনাদের সাথে আমি বা ইমেল, হোয়াটসঅ্যাপ, যেটাই হোক আপনাদের সাথে আমি ওই কাগজপত্রগুলো সব শেয়ার করব। এবং এগুলো সম্পূর্ণই আমি দুই জায়গায়, উনি যদি ওনার কাছে টাকা না পাইতাম তাহলে উনি আমাকে যে কোনো মুহূর্তে স্টপ করতে পারত। উনি সবসময়, আমি এখানে প্রেস কনফারেন্স করতে আসছি, আমি সানাইতে বুকিং দিয়েছি, সেখানে আমি এখানে করতে চাচ্ছি। আপনার ওয়াইফ যেভাবে বলেছেন বিষয়টা আমরা অনেকেই ক্লিয়ার হয়েছি। মূল কথা হলো যে আপনি টাকা পাবেন টাকা, এবং গতবার 2 বছর বা 3 বছর আগে বাড়ি সাহেব যখন প্রেস কনফারেন্স করে এই রিপোর্টই আপনার সাথে আমাদের কথা হয়েছিল। আপনি বলেছিলেন যে আপনার কাছে সব ডকুমেন্ট আছে, দলিল আছে, আপনি টাকা পাবেন, আপনার সাক্ষী আছে, আপনি আদালতে যাবেন। এবং 21-এর পরে আজ থেকে 4 বছর হয়ে গেল। এই বিষয়টা প্রেসে আসার আগে আপনি আপনার পাওনা আদায়ের জন্য আদালতে শরণাপন্ন হয়েছেন কিনা, 1। 2 নম্বর হলো যে আমরা একটা পোস্টার দেখেছি আপনার লিবার্টি রিনোভেশন অন নিউ ইয়র্ক বাংলাদেশ কমিউনিটির নামে। যদি আদালতে যেয়ে থাকেন বা আদালতে যাওয়া উচিত মনে করেন, কমিউনিটির কাছে আসা মনে করেন, কিন্তু একজন আমাদেরই কমিউনিটির একজন সদস্য, সে ভালো মন্দের বিচার বিশ্লেষণ আমরা আসবো না, তার ব্যাপারে ছবি দিয়ে এইভাবে একটি পোস্টার বা ব্যানার করা বাংলাদেশি কমিউনিটির সদস্য হিসেবে সমুচিত হয়েছে না। থ্যাংক ইউ আপনার কোশ্চেনের জন্য। আমি একজন ভুক্তভোগী, আমি একজন সাফারার। আমি 1000 of টাইম ওনার অফিসে গিয়েছি, 1000 of টাইম ওনাকে রিকোয়েস্ট করেছি, ওনার পায়ে ধরেছি, ওনাকে বলছি যে ভাই পুরাটা না পারেন অ্যাটলিস্ট কিছু টাকা হলেও আপনি আমাকে দেন। আসলে কিছু কিছু ইবল আছে যারা বলে একটা করে আরেকটা। আমি চিন্তা করলাম 4টা আমাদের একটা মানুষ এরকম আজকে দিব, কালকে দিব, পরশু দিব, এটা তো মানুষের কাজ না, এটা একটা ইবলের কাজ। তো আমি চিন্তা করলাম যে এই ফেজটা আমার মনে একটু উন্মোচন করার দরকার আছে, যাতে ফিউচারে কেউ তার সাথে কোনো কিছু করার আগে একটু চিন্তা করে, লেনদেন করতে যাতে একটু চিন্তা করে। যার কারণে এটা আমার অবশ্যই আমি বলবো আমার ভুল হয়েছে, আই শুড নট ডু দ্যাট, বাট আমার এছাড়া অন্য কিছু করার উপায় ছিল না। কারণ আমি, আপনার প্রথম কোশ্চেন ছিল আমি কোর্টে গেছি কিনা, কোর্টের শরণাপন্ন হয়েছি কিনা। অবশ্যই আমার কেস আছে, ইন্ডেক্স নাম্বার আছে, সবকিছু আছে। আমি 1 বছর কেসটা পরিচালনা করার পর আমার $70,000 এমনি পকেটে নাই, বাড়ি ভাই আমার মা যাবে এমনি দিচ্ছে। তারপরে $70,000 মানুষের কাছ থেকে ঋণ করে, এই করে সেই করে আমি কেসটা চালাইছি 1 বছর। একদিন আমাকে বলে যে আরো 20,000 টাকা দিতে হবে, লয়ার বলতেছে। আমি বললাম ভাই তুমি কেস বন্ধ করো, আমার আর টাকা পয়সা নেই, আমি আর পারলাম না, আমি দুঃখিত। আমি আর কেস কন্টিনিউ করি নাই। সেই কেসের কাগজটাও এখানে অ্যাড করা আছে, আপনাদের সময় হলে আপনারা দেখে নেবেন। আমি এগেইন আমি আমার টাকাটা পাওয়ার জন্য আমি এই সব রকমের প্রচেষ্টা করতেছি, কাউকে হ্যাও বা প্রতিবিন্ন করার জন্য না। থ্যাংক ইউ। ওকে, আমি একটু
জানতে চাই আপনার সাথে বাড়ি ভাইয়ের সাথে যে ঝামেলা, সেটার সাথে ব্রন্সের ব্যবসায়ী শিপনের কোনো সম্পর্ক আছে? কারণ শিপনের অভিযোগ আছে যে আপনার কাছ থেকে আপনি শিপনের কাজ করবেন বলে টাকা নিয়ে কাজটা করেন না, 2.5 বা 3 লাখ টাকা। তো আমি একটু শুনতে চাই যে ব্যাপারটা, আমার অনেক ইলাবোরেশনের দরকার না, আমি শুধু জানতে চাই যে এটার কোনো সম্পর্ক আছে না, এটার সাথে ওটার কোনো সম্পর্ক নেই। কিন্তু শিপনের সাথে আপনার ঝামেলা আছে? আমার সাথে শিপনের সাথে একটা ব্যবসায়িক ট্রানজাকশন আছে, ঝামেলা আছে একটা। ওটাকে আমি ঝামেলা বলবো না, সে হয়তো ঝামেলা বলে, বাট এটা ঝামেলা না। কারণ ও কোর্টে গিয়েছে, আমিও কোর্টে গেছি, সে প্রুভ করতে পারে নাই যে আমি তার কোনো মানে ড্যামেজ করেছি। আমরা দুইজনই কোর্টে আছি এখন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। সেটা হলো আপনি যে এই যে ব্যানারটা যেটা দিয়েছেন, বাড়ি হোম কেয়ারের স্বত্বাধিকারী বহু লোকের টাকা আত্মসাৎ করেছে, তারা কারা? আপনার কোয়েশ্চেন কি এটাই না আরো কোনো কোয়েশ্চেন করবেন? আমি আরো কোশ্চেন করবো, বাট আমি এটার প্রথমে আচ্ছা, এটা প্রথমে যদি জানতে চান, এখানে মাল্টিপল পিপল, নট অনলি মি ইজ এ ভিক্টিমাইজ, এরকম আরো অনেকেই আছে যারা ভিক্টিমাইজ হয়েছে। বা আমি যদি দু একটা উদাহরণ দিই, ওনার কিছু মার্কেটার আছে, যে মার্কেটারদের টাকা উনি দেননি, তারা আমার সাথে যোগাযোগ করেছে যে আজাদ ভাই আপনার টাকাটা কিভাবে ওঠান আমি দেখি, তাইলে আমরাও সেই একই পন্থা অবলম্বন করব। তারপরে অনেকেই মানে কমিউনিটির মানে ওনার অফিসের ওয়ার্কার, আমি নাম বলতে পারবো না, আমি দুঃখিত, তার জবটা হয়তো চলে যাবে, তার অফিসের একজন ওয়ার্কারের টাকাও সে দেয়নি। তার লেনদেন অনেক পুয়ার এবং তার লেনদেন নট ক্লিয়ার, সবসময় এরকম হয়। যদি একান্ত টাকা না পান, তবে সেই সমস্ত যারা ধরেন টাকা পায় তাদেরকে নিয়ে আপনার কোনো প্ল্যান কোনো আছে কিনা আগামীতে আপনারা প্রেস কনফারেন্স করবেন, যদি কোনো সুরাহা না হয়? যদি বলছি আমার টাকা না পাওয়া পর্যন্ত আমি ওয়াদা করেছি আমার কাছে, আমার টাকা না পাওয়া পর্যন্ত আমি আমার কর্মসূচি চালিয়ে যাব। আমার নেক্সট কর্মসূচি হলো, আব্রাহাম লিঙ্কন অনেক পপুলার একজন প্রেসিডেন্ট ছিল আমেরিকাতে, বাট সে প্রেসিডেন্ট হয়েছিল আসলে বিভিন্ন জায়গায় সে কথা বলতে কেউ তার কথা শুনতই না, এবং টাইম টু টাইম সে কোনো লোকজন ছাড়াই স্পিচ দিত বা বক্তব্য দিত, কারণ সে এইভাবেই আমেরিকাতে পপুলার হয়ে প্রেসিডেন্ট হয়েছিল। আমার টাকা না পাওয়া পর্যন্ত, আজকের এই প্রেস কনফারেন্সে বলে যাচ্ছি, আমার টাকা না পাওয়া পর্যন্ত আমি একটা মাইক কান্দের ভিতরে ঝুলাবো আর একটা লাঠি নিয়ে বিভিন্ন রাস্তায় কোনায় কোনায় দাঁড়ায় দাঁড়ায় আমি বক্তব্য দিব, দেখি আমার টাকা না পাওয়া পর্যন্ত আমি এগুলো করে যাব। কারণ এটা আমার রক্ত, আমার বউয়ের টাকা, আমার টাকা, জুয়েলারি বিক্রি করা টাকা, এটা বাড়ি মিস্টার বাড়ি এই টাকাটা আত্মসাৎ করতে পারে না। এবং উনি আজকে আমাকে মেসেজ পাঠিয়েছে আপনার এই প্রেস কনফারেন্সের আগে, নট টু ডু দিস প্রেস কনফারেন্স, সে লেট মি সিট ডাউন উইথ ইউ and give you some lump sum money. I said, I do not need lump sum money. I will go for the press conference. জি, আপনি বলেছেন যে উনি হজে যাবার আগে একবার বলেছিলেন, উনি নিশ্চয়ই আমাদের কমিউনিটির একজন, আপনিও তাই। এটা কি কোনো মধ্যস্থতা করে একটা কিছু করা যায় না, যে আমাদের কমিউনিটিতে কি এরকম কোনো মানুষ নেই যে আপনাদের দুজনের মধ্যে এটা বসিয়ে একটা মীমাংসা করে দেওয়া? আমি তো মনে করি দুইজনের জন্য অর্থ নষ্ট করছেন, এটা মধ্যস্থতা কেউ যদি করতে চায়, বা এটা কি কোনো সম্ভাবনা আছে কিনা, বা আপনি সেরকম চান? আমার কাছ থেকে কোনো আপত্তি নেই, আমি সবসময় আমি বলছি যে আই এম ওপেন ফর এনি কাইন্ড অফ সলিউশন। বাট আজকে একটু ডিসএগ্রি হয়েছি যখন আমার কাছে এই অফারটা আসছে, আমি বলছি যে প্রেস কনফারেন্সে যাবো না যদি আমাকে আজকে একটা চেক লিখে দেওয়া হয়, আমি যাবো না, আমার দরকার নেই প্রেস কনফারেন্সে। আমাদের টাকার দরকার, আমাদের কাদা ছড়াছড়ির দরকার। একটু নিয়ারবাই তো আমি বলছি যাবো না, বাট যদি কেউ
কোনো মধ্যস্থতা করতে চায়, উই নিড দ্য মানি, উই ডু নট নিড কনফ্লিক্ট। আমাদেরকে যদি কেউ এটার কোনো সমাধান করে দিতে পারে, সেই জন্যই আমরা সবসময় মানুষের দ্বারে দ্বারে প্রত্যেকের কাছে গত এই 4 বছর 2021-এ আমি কাজটা ধরেছিলাম, শেষ করছি 2022-এ। আমি প্রত্যেকের দ্বারে দ্বারে গেছি এটার একটা সমাধানের জন্য। তারপরও আমরা সমাধানের জন্য ওপেন আছি। কেউ যদি এটা সমাধান করে দিতে পারে তার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো, আমার ফ্যামিলি কৃতজ্ঞ থাকবে। আচ্ছা, একটু এটা একটু আমি বলি। সো মঞ্জু ভাই, একটা জিনিস হলো কি, একটা হলো গিয়া অভ্যাসটা আস্তে আস্তে ক্যারেক্টারে পরিণত হয়। তা আমার ওনার কাছ থেকে যে এক্সপিরিয়েন্স পাইছি, আমাকে রমজান মাসে ইফতার পার্টিতে ওনার সাথে আমার দেখা, আমি বললাম যে ভাই আমার টাকাটা কয়, কালকে সকালে অফিসে আসেন, আমি আপনার টাকা দিয়ে দিব। আমি এত খুশি হয়েছি, ওনার অফিসে দৌড়ে গেলাম। যাওয়ার পরে আমারে বলে যে আমি তো আপনার বিরুদ্ধে কেস করছি। তা আমি বললাম যে ভাই, আপনি কেস করছেন এটা আমারে আপনি ইয়েতে বলে দিতেন, ওই যে ইফতার পার্টিতে বলে দিতেন, তাই তো আমি এত আশা নিয়ে আসতাম না, আপনি আমার আশাটা ভঙ্গ করলেন। আর আজকে নেগোশিয়েট করার কথা বলে আজকে এসে দেখি গেটের সামনে উকিল দিয়ে একটা নোটিশ পাঠাই দিচ্ছে এখানে, যাতে আমরা এই হলেও এই প্রেস কনফারেন্সটা না করতে পারি। তো ওনাদেরকে কি করে বিশ্বাস করবো? আমার কথা হচ্ছে যে আদর ভাই, আপনি ভুক্তভোগী, আপনি টাকা পান, আমরা চাই যে আপনি যদি টাকা পেয়ে থাকেন আপনি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি 2টা ব্যানার এখানে লাগাইছেন, এটা খুবই ওয়ার্ড, কিন্তু একটা মানুষের ছবি এটা দিচ্ছেন, কার কারণে এই ছবিগুলো আবার বন্ধ করছেন? কেউ কি আপনাদেরকে বলছে এই ছবিগুলো বন্ধ করতে? সোশ্যাল মিডিয়াতে আমাদের সোশ্যাল মিডিয়া এই ছবিগুলো কিন্তু গেছে, এটা কিন্তু আসিফ আলী টুটুল বা আপনার এই কার লাভ হচ্ছে কি হচ্ছে এটা আমরা জানি না, কিন্তু এই ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে যায় এবং এগুলো কিন্তু পোস্ট হয়। আপনি এবং কার কারণে এই ছবিগুলো বন্ধ করছেন এটা আমরা জানা। আপনাকে আমি একটা কথা বলি, আমার মাঝে মধ্যে মন চায় 10 তলাতে উঠে ওই 10 তলা থেকে জাম দিয়ে পড়ার জন্য। আমার আসলে মাঝে মধ্যে হিতাহিত জ্ঞান থাকে না যে আমি কি করতেছি, আমার হিতাহিত জ্ঞান নাই যে আমি কি করতেছি। আমি যে এই ছবিটা দিচ্ছি এটা যে একটা ইলিগাল থিংস বা এটা যে দেওয়া উচিত না, কমিউনিটি যে এই জিনিসটাকে ভালোভাবে নিবে না, সেটা আমার মাথায় কাজ করেনি। যদি করতো তাহলে হয়তো আমি এই ছবিটা দিতাম না। আই এম সো সরি, আমি দুঃখিত। জি, আমি আমার জানা সত্ত্বে কোন রকমের নোটিশ বা কোনো মামলার বা কোনো লসুটের কোনো কিছু পাইনি। আপনাদের যদি আর কোনো কোশ্চেন না থাকে, রোকসানা তুমি কিছু বলবা? না, আমরা আপনাদের যদি আর কোনো শেষ কিছু, করে আমরা ডিনারের ব্যবস্থা করেছি, প্লিজ সবাই একটু আমার মনে হয় উত্তম ভাই একটা কোশ্চেন করার জন্য 1 মিনিট একটু সময় দেবেন। আমার মনে হয় উত্তম ভাই একটা কোশ্চেন আমাকে করতে চাই। আমি উত্তম ভাই, আপনার কোনো কোশ্চেন আছে আমাকে করার মতো? বললাম খাওয়া কে করছে? এই আমছে এই কত টাকা মাছ কত টাকা মাছ থ্যাংক ইউ উত্তম ভাই, সো নাইস অফ ইউ। আমরা অবশ্যই কনফ্লিক্ট চাই না, আমরা শান্তি চাই। আর শুধু সে বাংলাদেশে এখন হলো রাত্র না, এখন হলো দিন, আমরা রাত্রের দিকে দাবিত হচ্ছি। এত দূরে এসে আমরা সবাই মিলেমিশে থাকবো, এটাই আমাদের একমাত্র চাওয়া। কিন্তু
যখন আপনি ভিক্টিমাইজ হয়ে যাবেন, যখন আপনি সাফারার হবেন, যখন আপনার আর কোনো পথ থাকবে না, যখন আপনার পথ চলার যে রাস্তাটা বন্ধ হয়ে যাবে, তখন আপনার আর কিছুই করার থাকে না। আমি সেই পর্যায়ে মানে আছি। আমার জন্য আপনারা দোয়া করবেন। আর মানে যারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। যারা সোশ্যাল মিডিয়া এন্ড প্রিন্ট মিডিয়া যারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমার ফ্রেন্ডস ফ্যামিলি এন্ড নিউ ইয়র্ক বাসী যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।